নমস্কার। আপনাদের প্রায় প্রত্যেকের কাছে রাজ্যের এই সময়ের মধ্যে যারা অ্যাডহক প্রমোশন পেয়ে অবসর গ্রহণ করেছেন তাদের জন্য যে সুখবর, কোট আনকোট শব্দটি বলছি, সুখবর রাজ্য সরকারের তরফে দেওয়া হয়েছে বা ঘোষণা করা হয়েছে তা সম্পর্কে আপনারা প্রায় সকলেই অবগত। এবং আপনাদের কাছ থেকে যে বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি এই সময় পর্যন্ত, যারা শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তরা আছেন তারা তাদের কথা বলেছেন। রাজ্য সরকারের কাছে তাদের প্রত্যেকের তরফে দাবি রয়েছে এবং বিভিন্ন সংগঠন, শুধু আধিকারিক সংগঠনই নয়, বিভিন্ন সংগঠন যারা অ্যাডহক প্রমোশন পেয়েছেন তাদেরকে রেগুলার প্রমোশন দেওয়ার জোরালো দাবি করেছেন। বিভিন্ন সংগঠনের বক্তব্য আমরা এই অনুষ্ঠানে ইতিমধ্যে তুলে ধরেছি বা আমাদের মাধ্যমে তুলে ধরেছি। এখন বিষয় হচ্ছে যে সরকারের তরফে, রাজ্য সরকারের তরফে যে ঘোষণা করা হয়েছে অ্যাডহক প্রমোশন সংক্রান্ত বিষয়ে, তা কি সমস্ত স্তরের শিক্ষক কর্মচারী আধিকারিকরা সন্তুষ্ট? তাদের তরফে কি কোনো প্রশ্ন নেই? তাদের তরফে কি কোনো বিষয় উত্থাপন করা হয়েছে যে তারা ক্ষুব্ধ, অসন্তুষ্ট বা খুশি নন? ইতিমধ্যে কয়েকটি সংগঠন তাদের বিবৃতি কিংবা বক্তব্য প্রকাশ করেছে। টিসিএস আধিকারিকদের সংগঠনের তরফেও বিবৃতি প্রকাশ করে রাজ্য সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। জ্যাকসন গেটের ফেডারেশনের তরফেও সেখানে রাজ্য সরকারকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানানো হয়েছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের তরফে। টিআরকেএস ত্রিপুরা প্রদেশের তরফেও শঙ্কর দেব সহ অন্যান্যরা রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এই বিষয়গুলো আপনাদের প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার হলেও এই সময়ের মধ্যে ক্ষুব্ধ কারা, অসন্তুষ্ট কারা, কারা সন্তোষ প্রকাশ করতে পারেননি, তাদের মধ্যে অবশ্যই রয়েছে এসএসএ। এসএসএ শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের যে জোরালো দাবিগুলো রয়েছে দীর্ঘদিন ধরে, তার মধ্যে অন্যতম হচ্ছে নিয়মিতকরণ। রাজ্য সরকার কি তাদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়েছে বা নিতে পারে? এই বিষয়টি এখন খুব স্পষ্ট নয়, জোরালো হয়েছে শিক্ষকদের তরফে। আমরা কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। অ্যাডহক প্রমোশন যুগান্তকারী সিদ্ধান্ত, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাতে গিয়ে বলছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য সরকারের তরফে এই উদ্যোগকে বিভিন্ন স্তরের আধিকারিকরা তাদের মতন করে ব্যাখ্যা করেছেন। যারা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীরা যারা আছেন বা পূর্বতন সর্বশিক্ষার কর্মচারীরা যারা আছেন, আমরা যাদেরকে সংক্ষেপে এসএসএ শিক্ষক বলি, তারা রাজপথে কর্মসূচি সংগঠিত করেছে। তারাও নিয়মিতকরণের দাবি সরকারের কাছে রেখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন। তাদের তরফেও বক্তব্য রয়েছে, যেহেতু ত্রিপুরা হাইকোর্ট তাদের পক্ষে রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে এসএলপি করেছে রাজ্য সরকার, সেই এসএলপি প্রত্যাহার করা হোক। যারা একেবারে সংঘের ব্যানারে যারা আন্দোলন করেছেন বা লড়াই করেছেন বা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, কর্মসূচি সংগঠিত করেছেন, তাদের এই বক্তব্য জোরালো করা হয়েছে রাজ্য সরকারের উদ্দেশ্যে। তার পাশাপাশি 2022 সালের যারা এসটিজিটি পরীক্ষার্থী যারা আছেন তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন বলে। যে অ্যাডহক প্রমোশনের বিষয়টি, যে কারণে অ্যাডহক অর্থাৎ মামলা বিচারাধীন, চূড়ান্ত রায় এখনো বের হয়নি বা নিষ্পত্তি হয়নি মামলা, তার আগে পর্যন্ত যদি সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার, কোট আনকোট যুগান্তকারী সিদ্ধান্ত নিতে পারে বা সময় উপযোগী কর্মচারীর স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে এসএস এর ক্ষেত্রে নয় কেন প্রশ্ন উঠতেই পারে। এসটিজিটির ক্ষেত্রে নয়, এসটিজিটি 2022 সালের ক্ষেত্রে নয় কেন প্রশ্ন উঠতেই পারে। প্রশ্ন উঠতে পারে এই সময়ের মধ্যে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবি জোরালো করা হয়েছে, সেদিক থেকে সরকারের তরফে কেন সিদ্ধান্ত নেই, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন কয়েকটি বিষয় নিয়ে আমরা যখন আপনাদের প্রায় প্রত্যেকের কাছে প্রায় প্রতিদিন কিছু বিষয় নিয়ে কথা বলি, আরো কিছু বিষয় জোরালো হয়েছে। আর সেটা হলো, যারা টেট শিক্ষক আছেন 2016 সাল থেকে 2015 সালে টেট বোর্ড গঠন করা হয়েছে, টিআরবিটি গঠন হয়েছে। ঠিক তারপর 2016 সাল থেকে যারা টেট পরীক্ষার মাধ্যমে যারা শিক্ষকতায় এসেছেন, শিক্ষকতায় যোগদান করেছেন, তাদের চাকুরির প্রথম দিন থেকে নিয়মিত করার সিদ্ধান্ত নেয়নি ব্যতিক্রমী রাজ্য হিসাবে ত্রিপুরা। তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়ে টেট শিক্ষকরা ফিক্সড পেতে চাকুরিতে যোগদান করেছিলেন এবং বামফ্রন্ট সরকারের সে নীতি কিংবা নিয়ম বা বামফ্রন্ট সরকারের সে পদ্ধতি বা সিস্টেমকে কার্যত বিজেপি পরিচালিত সরকারও সিলমোহর দিয়েছে। এবং এক্ষেত্রে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে টেট শিক্ষকদের চাকুরির প্রথম দিন থেকে, অর্থাৎ তারা যেদিন চাকুরিতে যোগদান করেছেন সেদিন থেকে তাদের নিয়মিতকরণ করা, অর্থাৎ রেগুলার পে স্কেল দেওয়া, এই যে দাবিটা রয়েছে, এই দাবিটা তাদের পক্ষে ন্যায্য দাবি। যেহেতু তারা টিআরবিটি বোর্ড দ্বারা পরীক্ষার মাধ্যমে শিক্ষকতা এসছেন, তাদের জন্য
এই বিষয়টি শুধু সংগঠনের তরফে দাবি করা হয়েছে এমন নয়। আপনারা যারা রাজ্যের রাজনৈতিক পরিমণ্ডলে খবরাখবর রাখেন, খুব সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করেন নেতৃত্বের বক্তব্য, সেদিক থেকে 2018 সালের আগে বা বলতে পারেন 2016 সালে যখন টেট শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, তখন এই ফিক্সড পে প্রথা নিয়ে বা ফিক্সড পে টেট শিক্ষক নিয়োগ নিয়ে সবচেয়ে বেশি যিনি সরব হয়েছিলেন তৎকালীন সময়ে, তিনি তৎকালীন কংগ্রেসের বিধায়ক প্রাক্তন বিরোধী দলনেতা রতনলাল নাথ। আপনাদের অনেকেরই মনে থাকবে আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি একটি কথা বলেছিলেন। তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, অভিযোগ তুলেছিলেন সেই সময়ে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, রাজ্যে ফিক্সড পে চাকরি দিয়ে টেট শিক্ষকদের বঞ্চিত করেছে। সেই অভিযোগের পর টেট শিক্ষকরা একত্রিত হয়েছেন, ঐক্যবদ্ধ হয়েছেন, তারা তাদের মতন করে সংগঠন করেছেন। 2018 সালে সরকার পরিবর্তনের ক্ষেত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে টেট শিক্ষক এবং তাদের অ্যাসোসিয়েশন তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে তারা ভূমিকা গ্রহণ করেছেন, এটা অনেকে স্বীকার করবেন। এবং তারা কার্যত তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো উত্থাপন করে সেই সময় সংগঠিত সংগঠন রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত নিয়মিতকরণের দাবিতে সরব হয়েছিলেন কোনো না কোনো ভাবে। এবং সেই সংগঠনের অন্যতম নেতৃত্ব যারা আছেন তারা বরাবরই দাবি করেছেন তাদের বক্তব্য সরকারের কাছে তুলে ধরা। আপনারা সেই সময় অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময় তাদের নিয়মিতকরণের দাবি জোরালো করা হয়েছিল চাকরির প্রথম দিন থেকে। তারপর সরকার পরিবর্তন হলো এবং বামফ্রন্ট সরকারের সময় যিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, পরবর্তী সময় বিজেপিতে গেছেন এবং প্রাক্তন বিরোধী দলনেতা রতনলাল নাথ 2018 সালে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হয়েছিলেন। সকলে আশা করেছিলেন যে নেতৃত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব এ রাজ্যের বুকে তৎকালীন বা প্রাক্তন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন, তৎকালীন বামফ্রন্ট সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন টেট শিক্ষকদের চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণের। সেক্ষেত্রে রতনলাল নাথের দপ্তর অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ টেট শিক্ষকদের নিয়মিতকরণের বিষয়টি নিশ্চিত করবেন চাকরির প্রথম দিন থেকে। তারপর ধাপে ধাপে তাদের নিয়মিতকরণের প্রচেষ্টার কথা বলা হয়েছে। অনেকেই মনে রাখবেন, অনেকের কাছে মনে আছে এবং এই সময়ের মধ্যে যারা আর্কাইভ করেন বক্তব্য নেতৃত্বের, তাদের অনেকের কাছে যে বক্তব্যগুলো রয়েছে, তিনি কখনো বলছেন 3 বছরের মধ্যে চেষ্টা করা হচ্ছে, 5 বছরের আগেই তাদের রেগুলার করা, কখনো 4 বছরের কথা বলেছেন, কখনো বলেছেন সরকার ইতিবাচক মনোভাব নিয়ে চলছে টেট শিক্ষকদের জন্য। এবং প্রত্যেকের কাছে মনে থাকবে টেট শিক্ষকরা যারা আছেন, আমার কথাগুলো যারা শুনছেন এবং অবশ্যই রেকর্ড করা বক্তব্যগুলো শুনবেন, তারা মানববন্ধন প্রত্যেক জেলা থেকে তারা দিয়েছেন, রাজ্যের অর্থমন্ত্রীর কাছে গণস্বাক্ষরে স্মারকলিপি পাঠিয়েছেন, যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি পাঠানো হয়েছিল, তৎকালীন উপমুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে তার ডেপুটেশন দিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলেন, দফায় দফায় তার বক্তব্য দেওয়া হয়েছিল। এবং 2016 সালে যারা উত্তীর্ণ হয়েছিলেন তারা পরবর্তী ধাপে উপরে চলেছেন, চাকরির দিন থেকে সার্ভিস অনুসারে সেটা নেওয়া হয়নি। শিক্ষকদের বিরাট অংশ বছর থেকে চাকরির পর নিয়মিত হতেন, পে স্কেল পেতেন, পূর্ববশত তাদের 6 থেকে 7 বছরে তারা রেগুলার পে স্কেল পেয়েছেন এবং মাঝপথে তাদের আর্থিক ক্ষতি হয়েছে তা নিয়ে শিক্ষা দপ্তরের সঙ্গে টেট শিক্ষকদের একটা বিরাট অংশ, সংখ্যাটা এই মুহূর্তে বলা মুশকিল, ঠিক সেই সংখ্যক শিক্ষকরা অসন্তোষ প্রকাশ করেছিলেন বারবার। এই কথাগুলো তো রাজ্য সরকারের মন্ত্রীরা জানেন এবং রাজ্য সরকারের প্রত্যেক প্রতিনিধিরা জানেন। এই বিষয়গুলো আজ নতুনভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এবং আপনাদের প্রায় প্রত্যেকের কাছে বিষয়টি খুব জোরালো হচ্ছে এই কারণে, যেহেতু রাজ্য সরকার অ্যাডহক প্রমোশনের ক্ষেত্রে যুগান্তকারী, ইতিবাচক, সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে অন্যদের ক্ষেত্রে নয় কেন এই প্রশ্নতে শুরু করেছে। কারণ মুখ্যমন্ত্রী তো সবারই মুখ্যমন্ত্রী, রাজ্যের পর্যটন মন্ত্রী তো সকলেরই পর্যটন মন্ত্রী, তিনি তো একজন নির্দিষ্ট কারণ মন্ত্রী নন। এই রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা প্রত্যেকে বিষয়গুলো জানেন। আজকের যিনি অর্থমন্ত্রী তিনিও যেমন বিষয়গুলো জানেন, ঠিক যিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনিও বিষয়গুলো জানেন, যিনি বর্তমান অন্য মন্ত্রিসভার সদস্য তিনিও বিষয়গুলো জানেন, একজন বিধায়ক হিসাবে যিনি মন্ত্রিসভায় গেছেন তিনিও বিষয়গুলো জানেন।
সুতরাং প্রায় প্রত্যেকের কাছে পরিষ্কার এই সময়ের মধ্যে যারা দাবিগুলো তুলছেন তারা কার্যত শাসক দলপন্থীর বিরাট অংশ রয়েছেন। কেউ কেউ তাতে অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন, যারা রাষ্ট্রবাদী নাম দিয়েছেন, কেউ কেউ সংঘের অনুগামী বলছেন, তারাও তো রাজ্য সরকারকে তারা ভালোবাসেন, রাজ্য সরকারকে তারা পছন্দ করেন এবং বিজেপির তারা যেহেতু সরকারি কর্মচারী শিক্ষক সেহেতু হয়তো তারা ঝান্ডা নিয়ে সেখানে মিছিল করেন না, কিন্তু তারা তাদের ভক্ত অনুগামী বা তারা তাদের প্রেরণাদায়ক বা অনুকরণ করে তারা চলছেন। সেদিক থেকে সরকার ঘনিষ্ঠ যারা আছেন তারাও বারবার বিষয়গুলো তুলছেন। এখন বিষয়গুলো শুধু সাংবাদিক সম্মেলন করা বিবৃতি দেওয়া তা কিন্তু নয়, তারা রাস্তায় নেমে কথা বলছেন, রাস্তায় নেমে মিছিল করছেন। যারা বলছেন মিছিল করতে হয় না, মিটিং করতে হয় না, এমনিতে সবকিছু দেওয়া হয়, তারা মনে করছেন যে এই কথার সঙ্গে বাস্তবের মিল নেই, তারা রাজপথে নেমেছেন। তবে এটাও ঘটনা যারা অ্যাডক প্রমোশন নিয়েছেন, আমি পেয়েছেন কথাটা বলছি না, নিয়েছেন, কারণ ওই সময়ে অনেকে অ্যাডক প্রমোশন নেননি বা গ্রহণ করেননি, অসম্মতি জ্ঞাপন করেছেন সরকারের কাছে, তারা সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের কাছে আবেদন করেছেন। সংখ্যাটা ঠিক মনে নেই এই সময়, কিন্তু একটা বিরাট অংশই তারা অ্যাডক প্রমোশন নেন। যারা নিয়েছেন তারা আর্থিক সুবিধা পাবেন বা পেয়েছেন বা পাচ্ছেন। ঠিক তার পাশাপাশি এই সময় পর্যন্ত যারা অবসর গ্রহণ করেছেন, অবসরে গেছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগের কথা মন্ত্রিসভা জানিয়েছে। এক্ষেত্রে এক যাত্রায় পৃথক ফল নয় তো, এই প্রশ্নটা উঠতে শুরু করেছে। নতুন করে বিষয়টি উত্থাপন হয়েছে এমন নয়। এর যে যারা শিক্ষক কর্মচারী যারা আছে তাদের বরাবরই গুলো দায় আছে। বামফ্রন্ট সংগ্রাম তার দায়িত্ব ছিল তাদের অসন্তোষ প্রকাশ, বিরুদ্ধে তারা অসন্তোষ প্রকাশ প্রত্যক্ষ পরোক্ষভাবে। কেউ সরকার অনুগামী হয়ে সামনের সারিতে ছিলেন, কেউ সরকার বিরুদ্ধ হয়ে পেছনের সারিতে থেকে লড়াই জারি রেখেছেন কিংবা পদযাত্রা সংগঠিত করেছেন। ঠিক এখনো শিক্ষক কর্মচারী সংগঠনের মধ্যে আছেন কেউ সরকার অনুগামী, সরকারপন্থী, কেউ রাষ্ট্রবাদী নাম দিয়েছেন, সংঘ নাম দিয়েছেন, ফেডারেশন কংগ্রেস ভবন থেকে বেরিয়ে জ্যাকসন গেটে গিয়ে সমর রায়রা সরকারপন্থী ফেডারেশন হয়েছেন। ঠিক তাদেরই এখন দাবিগুলো রয়েছে। এখন বিষয় হচ্ছে 2018 সালে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন হুবহু লাগু হয়েছে বলে যারা প্রচার করছেন, ঠিক তারাই এখন বলছেন যে এই সময়ের মধ্যে তারা কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারীদের মতন তারা 2.72 সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর পাচ্ছেন না। তারা কত পাচ্ছেন? 2.57 পাচ্ছেন। তাহলে হুবহু কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়নি, এটা নিশ্চিত হলেন। ঠিক এমন একটি উদাহরণ দিয়ে তারা কথাগুলো বলছিলেন, তাদের বক্তব্যগুলো উপস্থাপন করছিলেন। সেটা হচ্ছে রাজ্য সরকারের কাছে তাদের বক্তব্য তুলে ধরা, রাজ্য সরকারের কাছে তাদের বক্তব্য উপস্থাপন করা। রাজ্য সরকার যে বক্তব্য রেখেছে সেই বক্তব্যকে তারা কখনো জোরালো করতে চান, আবার কখনো তাদের বক্তব্য সরকারের কাছেও তুলে ধরতে চান। সেদিক থেকে বকেয়া 22% ডিএডিআর এর বিষয় শুধু নয়, অষ্টম বেতন কমিশন গঠন করা থেকে শুরু করে বিভিন্ন বিষয় সেখানে জোরালো করা হয়েছে। সে বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের কাছে আপনাদের মতামত নিচ্ছি, আপনাদের সঙ্গে আমরা আলোচনা করছি, আপনাদের মাধ্যমে বিষয়গুলোকে আমরা জোরালো করতে চাইছি। আরো একবার আমরা আপনাদের কাছে বলছি যে চলুন আপনারা প্রত্যেকে নিজেদের দিকে তাকিয়ে শুধু বলুন যে আপনি আপনার যে পাওনা করি অর্জিত অধিকার আপনি বলছেন তা নিশ্চিত হতে পেরেছেন কিনা বা আপনি খুশি কিনা। সরকারের তরফে যে বক্তব্য রয়েছে সেই বক্তব্যেরও যথেষ্ট যুক্তি রয়েছে, যথেষ্ট তাদের পক্ষে বলার মতন যথেষ্ট শব্দ আছে। কিন্তু আপনি কর্মচারী, আপনি আধিকারিক, আপনি এসএসএর শিক্ষক, আপনি চুক্তিবদ্ধ কর্মচারী, আপনি প্রকল্পভুক্ত কর্মচারী, আপনি রাজ্য সরকারের ফিক্সড পে কর্মচারী, আপনার কাছে হিসাব নিকাশ আছে। এবং যারা এই শিক্ষক কর্মচারী আধিকারিক অবসরপ্রাপ্ত প্রত্যেকের নেতৃত্ব যারা আছেন তারা যখন কথাগুলো বলেন তারাও তো সেই বিষয়গুলো নিয়ে ভাবেন যে সত্যি সত্যি তারা সরকারের কাছ থেকে সবকিছু পেয়েছেন কিনা। বঞ্চনা নিয়ে যখন বামপন্থ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন, এই সরকারের আমলে কি সেই বঞ্চনা একেবারে নিরসন হয়ে গেছে? নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা।
আমি একজন এসটিভিটি কোয়ালিফাইড 2022 আমি বলতে চাই এটা আজকেও ত্রিপুরা রাজ্যের একটা স্কুলে দেখলাম শিক্ষক শতভাগ বড় ছাত্রছাত্রীরা মাঠে নামে আন্দোলন করছে। তাহলে এত শিক্ষক স্বল্পতা থাকতে কি কারণে এসএলপি নাম দিয়ে এসটিভিটি 2022 কেন্দ্রের চিনিয়ে রাখা হলো, সেটাই তো আমরা বুঝতে পারছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের প্রতিনিধিরা যখন আমাদের শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে কোনোদিন দেখা হয় বা সুযোগ হয় প্রশ্ন করার, তাহলে এই প্রশ্নটা রাখবেন ওনার কাছে, মুখ্যমন্ত্রী সাহেবের কাছে, যে এসএলপির নাম দিয়ে আর কতদিন এসটিভিটির বেকারদের সাথে বঞ্চনা একটা আমাদের প্রতীক হবে তারা একটা প্রত্যাশা যে করছি বাবা এটা কবে নাগাদ হবে, এসএলপির নাম দিয়ে আর কতদিন আমাদেরকে জড়িয়ে রাখবে। এসএলপি তো দেখলাম এসএলপি চলাকালীন সময়ে কিভাবে প্রমোশন কর্মচারীদেরকে পার্মানেন্ট প্রমোশন করে দিবে, তাহলে সেই এসএলপির নাম দিয়ে কেন আমাদের সঙ্গে বঞ্চনা? এই প্রশ্নটা আপনারা আমাদের মুখ্যমন্ত্রী স্যারের কাছে রাখবেন, এইটুকুই আজকে বলার ছিল। ঠিক আমরা বিভিন্ন সমাজে কথাগুলো বলি, আপনাদের প্রত্যেকের মনের কথা বলার জন্য এই অনুষ্ঠান। যারা শিক্ষক কর্মচারী যারা আছেন, অবসরপ্রাপ্ত যারা আছেন, তাদের দাবিগুলো নিয়ে আমরা কথা বলি, বরাবরই কথা বলি। সরকারের তরফে যে ঘোষণা ছিল সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। নমস্কার, কে বলছেন? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। যারা আমাদের সঙ্গে কথা বলেন, অনুরোধ করব আপনাদের কাছে সরাসরি আমাদের অনুষ্ঠানে কথা বলবেন, অন্য কোনো মাধ্যমে আপনাদের বক্তব্য শোনার চেষ্টা করবেন না। এই অনুষ্ঠান থেকে আপনার বক্তব্য আমরা সকলের কাছে তুলে ধরবো। নমস্কার, কে বলছেন? দাদা আমি বলছি, আমি বিজ্ঞানমনে থেকে। কথা বলুন, টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। আচ্ছা, বলছি যে ঘটনাটা আমরা দেখাচ্ছে টিভিতে, কিন্তু বিষয় হচ্ছে যে এইসব দাবিগুলা যে ডাক্তার মানুষটা এটা দাঁড়ায় নাই, এটা একশো মাত্র লাগবে, এটা একদম সার্ভিস ওটা ছিল এক সময়, তখন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী আমিও এই সক্রিয় আটক করিনি। কিন্তু বিষয় কি, এইসব দাবি মেয়াদেন এইভাবে রাস্তায় নামছে, এটা একটু চোখে মানে এর একটু ব্যথা লাগেন না? কেন এই জিনিসটা কেন? এখানে কোন ন্যায্য দাবি ছাড়া কোন অন্যায্য দাবি করে কি জনগণ? হ্যাঁ, ছিল মুখ্যমন্ত্রী এমপি চলে গেছে দিল্লিতে, তখন ডাক্তার মানিক শাহ আছে, তাহলে দাবি কত হাসপাতাল জায়গায় টাকা দাও, তারপরে তো জনগণ বাঁচব। যে কর্মচারীরা আন্দোলন চালাচ্ছে মানে কিভাবে এখন আমি তো এটা মাথা ঢুকে না দাদা। হ্যাঁ, সমাজ কোথায় যাবে? আর না তুমি তোমার এটা মানবী রেখে ধরেন না, তুমি তো একদম কর্মচারী ছিল এক সময়, তখন মুখ্যমন্ত্রী ভালো কথা, তোমার কোন মানে তুমি ডেভেলপ করো সব, কিন্তু সর্বোচ্চ তুমি দেখবা তো তুমি একজন মুখ্যমন্ত্রী, একজন মুখ্যমন্ত্রী মানে ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ জনগণের মা বাবার মতো তুমি, তাহলে তোমার এটা আচরণ তুমি একটু দেখো না, এটা এভাবে রাস্তা আন্দোলন করে রেডার বিষয়ে আমি মনে করি। এই কথা বলছি দাদা, অন্য কিছু আর নাই। আমরা একবার শুনবো গতকাল মন্ত্রিসভা সিদ্ধান্তের পর রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। এটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে, যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের সঙ্গে যুক্ত। আপনারা জানেন যে 2021 সালে
কর্মচারীদের প্রমোশন নিয়ে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে নমস্কার, কে অ্যাডহক বলছেন? ওয়ান টাইম প্রমোশন তাদেরকে প্রদান করা কথা বলুন। চিরঞ্জিত বলছি। তো আপনাদের আজকের এই প্রোগ্রামটা দেখছি এবং সবাই দেখছি। তো দেখে যারা আমরা বুঝতে পারলাম বর্তমান সরকার গতকালকে যে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যাডহক কর্মচারীদের যারা প্রমোশন পেয়েছিলেন তাদেরকে রিটায়ারমেন্টে যাওয়ার পরেও সমস্ত রকমের বেনিফিট দেবে। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, যেহেতু বিষয়টি মহামান্য সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তো আপনি যেখান থেকে কথা বলছেন আপনার কথাগুলো আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। বাইরের খুশি, হ্যালো, কিন্তু এ থেকে তো আমরা আপনাদের প্রত্যেকের কাছে বলি, যেহেতু সামাজিক মাধ্যমগুলোতে আমাদের এই অনুষ্ঠানটা সমভাবে চলে, তাহলে আপনারা যখন আমাদের সঙ্গে কথা বলেন একটু চেষ্টা করবেন এমন একটি জায়গা থেকে আপনি কথা বলবেন বা এমন একটি জায়গায় বসে আপনি কথা বলবেন যাতে বাইরের কোনো আয়োজন বা বাইরের কোনো একটি অনুষ্ঠান যাতে আপনার এই কথা বলার ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটাতে না পারে, সেটা আপনি মাথায় রাখবেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। আমি একজন এসএসসি শিক্ষক। কথা বলুন। নমস্কার। নমস্কার। লাইনে আছেন? কথা শোনা যাচ্ছে। আমি তো শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না কথা। আপনার বক্তব্য আমরা শুনতে পাচ্ছি, আপনি কথা বলুন। আপনি যে বিষয় নিয়ে কথা বলবেন বলুন। আমি একজন এসএসসি শিক্ষক। আমরা 12 তারিখ আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম এসপিডির নিকট, এবং সেদিন আমরা এসএলপি উদ্যোগের জন্য আমরা গণডেপুটেশন দিয়েছি। আপনারা দেখেছেন, সেখানে আমরা দাবি পেশ করেছিলাম। সরকার আমাদের বিষয়ে এখনো কোনো উত্তর দেননি। তাই আপনার চ্যানেলের মাধ্যমে আমরা বলতে চাচ্ছি যে যেহেতু দেয়নি, আমরা নেক্সট কর্মসূচি হিসেবে আমরা মহানগর অভিযানে যাব। আমরা তো দেখেন এই যে অ্যাডহক ভিত্তিতে তারা সুপ্রিম কোর্টে মামলা চলছে, অ্যাডহক ভিত্তিতে নিয়োগ তাদেরকে তারা রেগুলার করছে, কালকে মন্ত্রিসভা সিদ্ধান্ত। অথচ আমাদের দুইটি হাইকোর্টে ডাবল বেঞ্চের রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে। আমাদের ক্ষেত্রে আমরা দীর্ঘ 2004 থেকে আমরা চাকরিতে চাকরি করে আসছি, অথচ আমাদের কোনো কিছু আমরা করছে না। আমরা রাষ্ট্রবাদী সংগঠনের আমি আপনাকে অতটুকু বলে যে আমি আগে তো ত্রিপুরা রাজ্যের সমগ্র শিক্ষা কর্মচারীর সঙ্গে আমি স্টেট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। এই জায়গার মধ্যে আমাদের সাথে কেন এত প্রতারণা করছে সরকার বুঝতে পারছি না। আপনারা দেখছেন, সেদিন আমরা আগরতলা প্রায় 3000 লোকের মতো নিয়ে আমরা এই আন্দোলন সংগঠিত করছিলাম। সরকারের কাছে আমরা, রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা অনেক আশা প্রত্যাশা ছিল যে রাষ্ট্রবাদী সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আমাদের ভালো দৃষ্টিভঙ্গিতে দেখবেন এবং আমাদের নিয়মিত করবেন বা এর থেকে উজ্জ্বলের জন্য কোনো কিছু করবেন। কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত কোনো আমরা সদুত্তর পাইনি। এছাড়া আমরা 5টি প্রেস মিটের মাধ্যমে আমরা সরকারকে আবেদন করছি, কিন্তু সরকার আমাদের সারাই দেয়নি। আমরা দেখেন প্রায় 13,500 আমরা শিক্ষক আছি। তখন যদি সরকার আমাদের কেন আমাদের সাথে এই প্রতারণা করছে জানি না। আমি খুব মুখ্যমন্ত্রী থেকে অনেকের সাথে দেখা করেছি,
সবাই বলছে মানবিক দৃষ্টি, মানে সবাই বলছে যে আমাদের বিষয়টা খুব গুরুত্ব সরকারে দেখছে, অথচ তখন পর্যন্ত কোনো কিছুই হয়নি। আপনারা জানেন যে 2004-এ যদি একজন চাকরি করে সে বেতন কত, আর আমরা মাত্র পাই 35,000 টাকা এবং জিটি, আর 2004-এ যে জিটি চাকরি করে সে পায় 90,000 টাকা। এইখানেও দেখেন সমকাজের সমবেতন, এই কথাটা কোথায় গেল? আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে সরকার যাতে দ্রুত আমাদের মানে নিয়মিত করে, এবং যেহেতু এডক ভিত্তিতে তাদেরকে নিয়মিত করতে পারছে, সুপ্রিম কোর্টে কেস চালা অবস্থাও আমরা মানে তাদেরকে প্রদান করা হয়েছিল। কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে দায়ের করা আগের সরকারের সময় একটা মামলা চলছে এখন পর্যন্ত, যাকে আমরা এসএলপি বলি, স্পেশাল লিভ পিটিশন, প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে। তো স্বাভাবিকভাবেই যেহেতু সাবজুডাইজ ম্যাটার সুপ্রিম কোর্টে রয়েছে, তাই আমাদের সরকার গঠন হওয়ার পর 2021 সালে অ্যাডহক প্রমোশন, ওয়ান টাইম প্রমোশন বিভিন্ন কর্মচারীদেরকে প্রদান করা হয় এবং এতে করে প্রায় 13,082 জনের উপর কর্মচারী বিভিন্ন লেভেলে জুন মাস পর্যন্ত অ্যাডহক প্রমোশন তারা গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উপলব্ধি করতে পেরেছেন যে এই কর্মচারীরা যারা সরকারের বিভিন্ন পলিসিকে বাস্তবে পরিণত করতে, ইমপ্লিমেন্ট করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং রাজ্যের উন্নয়নে এই কর্মচারীদের একটা বিশেষ ভূমিকা আমরা পরিলক্ষিত করি বা বরাবরই তারা আন্তরিকভাবে কাজ করে। এই অ্যাডহক প্রমোশন নিয়ে তাদের মধ্যে একটা দাবি ছিল, কারণ যারা অ্যাডহক প্রমোশন ওয়ান টাইম পেয়েছে এবং পরবর্তী সময় দেখা গেছে যে তারা রিটায়ারমেন্টে গেছে, রিটায়ারমেন্টে গিয়ে তারা লাস্ট যে পজিশনে থেকে প্রমোশন নিয়ে যে পজিশন থেকে তারা রিটায়ারমেন্টে গেছে, তারা ওই লাস্ট পজিশনের ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছিল না। অর্থাৎ ধরুন আমি কোনো দপ্তরের ডেপুটি ডিরেক্টর, নমস্কার, আমি ডেপুটি ডিরেক্টর থেকে প্রমোশন নিয়ে জয়েন্ট ডিরেক্টর হলাম, অ্যাডহক প্রমোশন নিয়ে। বলছিলাম কথা বলুন। প্রথমত ধন্যবাদ দাদা, আপনার এই বিষয়টা আজকে তুলে ধরার সবার সামনে। আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছিলাম এসএসসি তারা পাশ করে বসে আছে এবং সমগ্র শিক্ষার ক্ষেত্রেও তারা আইনি জন্য বলে তারা নিয়োগ নির্মাণ করা হচ্ছে। আমি বিশেষ করে কথাটা বলছি যে আমরা দেখলাম গতকাল তারা নির্মূলীকরণ নিয়ে সিদ্ধান্ত নিল আপনার, কিন্তু সুপ্রিম কোর্টে কেস থাকা সত্ত্বেও, থাকা সত্ত্বেও কিন্তু বর্তমানে এসসি ঠিক আছে যারা 4 বছর চলছে তাদের বুকে জুড়ে আছে এবং তারা কোর্টে আছে বলে সরকার পক্ষ এটা বলছে সুপ্রিম কোর্টে কোর্টে ঝুলে রেখে ইচ্ছাকৃত ভাবে, আমি বলবো ইচ্ছাকৃত ভাবে, কারণ সরকারের টিচার নিয়োগ করার, বিশেষ করে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে শিক্ষক নিয়োগ করার কোনো ইচ্ছাটুকু নেই। যদি থাকতো তাহলে এসএসসির নাম করে সেই নিয়োগ প্রক্রিয়া আজকে 4 বছর হয়ে আসছে ঝুলে রাখতো না। সরকার চাইছে না শিক্ষক নিয়োগ করতে, শুধু 1 to 8 শুধু টেট 1 আর টেট 2 রিক্রুট করছে। কিন্তু গভর্নমেন্ট কোনোভাবেই উচ্চ শিক্ষার ক্ষেত্রে যে শিক্ষকগুলো নিয়োগ করা দরকার, 9-10 বলুন, এসএসসি আর পিজিটি বলুন, তারা নিয়োগ করছে না, এসএসসি একদম নিয়োগ করছে না। এখন প্রশ্ন হলো তারা এই ধরনের বিরোধিতা দ্বারা কারণটা কি, কার কথা বা কার হিসাবে কাজগুলো হচ্ছে, কারা চাইছে না, দপ্তর চাইছে না কি মন্ত্রী চাইছে না শিক্ষক নিয়োগ না করার জন্য। এখন দেখলাম নতুন নোটিফিকেশন আউট করে দিয়েছে পরীক্ষা নেওয়ার জন্য। আগে চাই হয়নি নতুন করে পরীক্ষা, মানে তারা বলতে চাইছে পরীক্ষা দিয়ে যাও, আমরা নিয়োগ করবো না, আর যখন নিয়োগের প্রশ্ন আসবে
তখন আপনার মন্ত্রীর বাড়ির সামনে গিয়ে আন্দোলন করতে হবে, নয়তো আন্দোলন রোধ বন্ধ করার জন্য তারা কেস করে দেবে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে। এবার বলবে নিজের সামনে এসে যে কেস পর কেস হয়ে আছে, রিপোর্ট কিভাবে করতে পারবো। তারা চাইছে যে শিক্ষা দপ্তরটা পরিবারভাবে মানে ধুলাই মিশে যাক। এইটা বলতে পারি যে হয়তো আমরা কাছে স্পষ্ট মুখ্যমন্ত্রীর হাতে এই দপ্তরটা যাওয়ার পরে শিক্ষা ব্যবস্থা অনেকটাই খারাপ জায়গায় এসে পড়েছে। শিক্ষক নিয়োগ তো নেই বললেই চলে। যদি এই মুহূর্তে থাকে তা সামনের দিন মানে কাছে দাঁড়িয়ে বলতে গেলে যে জায়গা বিশেষ করে নবম দশম শ্রেণী উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থা টোটালি ভেঙে যাবে। ধন্যবাদ দাদা। নিয়ে জয়েন্ট ডিরেক্টর হলাম, অ্যাডহক প্রমোশন নিয়ে 2021 সালে। জয়েন্ট ডিরেক্টর হওয়ার পর আমি 2022 বা 23 সালে আমি রিটায়ারমেন্টে চলে গেলাম। আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর আমি কিন্তু জয়েন্ট ডিরেক্টরের ফিনান্সিয়াল বেনিফিট পাবো না। আমি ওই ডেপুটি ডিরেক্টরে যে ছিলাম, যে সাবস্টেন্টিভ পোস্ট যাকে বলা হয়, ওই পোস্টে যে ফিনান্সিয়াল বেনিফিট আমি রিটায়ারমেন্টের পর সেটাই আমি পাবো। অর্থাৎ প্রমোশন নিয়ে আমি যে পজিশনে উন্নীত হয়েছি রিটায়ারমেন্টে যাওয়ার পর, সেই পজিশনের ফিনান্সিয়াল বেনিফিট আমি পাবো না, অর্থাৎ কর্মচারীরা পাচ্ছিল না। তো এমন প্রত্যেক দপ্তরে প্রত্যেক লেভেলের কর্মচারীরা যারা ওয়ান টাইম প্রমোশন নিয়েছেন, অ্যাডহক প্রমোশন, যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তারা ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের ক্যাবিনেট সরকার যত্ন সহকারে সে বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং মাননীয় হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস অরিন্দম লোধকে দিয়ে একটা কমিটি বানানো হয়। নমস্কার, কে বলছেন? চাওয়া হয়েছে যে বিষয়টা নিয়ে কি করা সুনীল কুমার দাস বলছিলাম। কথা বলুন। আমার আজকে বেশি কথা বললাম, দুইটা কথা বলবো। মানুষকে বেশি বলতে লাগে না, মানুষ কিন্তু অন্ততেই বুঝে। আর যেহেতু যারা তারা কর্মচারীরা শিক্ষিত, সবাই শিক্ষিত, তারা আমার কথা সংক্ষেপে বুঝতে পারবো। দেখুন, আমরা যারা দেশের দায়িত্ব নিচ্ছে, দেশের দায়িত্ব আমরা সেই জায়গাতে দিচ্ছি না, জানি না আমরা দিচ্ছি কিনা নাই, দিয়ে তাদেরকে দায়িত্ব দিচ্ছে। আমার মনে হয় আমরা দায়িত্ব দিচ্ছে না, ইভিএমটা দিচ্ছে, ইভিএম এ দিচ্ছে দায়িত্ব, কাজেই সঠিক জায়গার দায়িত্ব আমরা দিচ্ছি না। তার জন্য আজকাল সবাই ভুগছে। আমরা দেখেন বিহারে কি করতে ঘটনা, বিহারে আত্মহত্যা দুনিয়া আমরা চলে শেষ, শেষ মধ্যপ্রদেশে এই যে একটা পরিস্থিতি আরম্ভ করছে এরা, আমরা কি সঠিক জায়গার দায়িত্ব দিচ্ছি, দেশের দায়িত্ব। তো একটা কথাই আমি বলবো, এখন দাবি দেওয়া হচ্ছে সবচেয়ে বেশি হইল জনসাধারণকে নিয়ে কর্মচারীরা শক্তিশালী হওয়া এবং যাদের উপরে দায়িত্ব দিচ্ছি এই দায়িত্ব থেকে তাদেরকে কিভাবে হরানো যায় সেই মানসিকতা এখন প্রত্যেকের মধ্যে দরকার। কারণ এরা ঠিক জায়গাতে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের রাষ্ট্রের। বরবাদ করে দিলে যদি আমরা শুধু নিয়ে ওই আমি দাবির পেছনে করি, আল্লাহ কি মানে থাকবার দেশের পরিস্থিতি ভালো করলো। আমি বহু দিন আমরা শেয়ার করতে শব্দানি এখন আমরা কোন রকম বিক্রি লাগে জনসাধারণ করা 3-4% লোক দেশের শাসক, তারা আজকাল কি অবস্থা, তারা কি চায় রাষ্ট্রটাই ভালো চলো, মানুষের মনোভাব বাড়ি বাইরে হারে আজকে যদি আমি আমাদের প্রোডাক্ট বেশি সরকারি মানুষের ব্যবস্থা কোথায় তুমি জায়গা দিবা, তারা উঠবো তারা দেশের মানুষ আগে তাদের ব্যবস্থা করবো ঘর বাড়ি দেওয়া রাষ্ট্র যখন স্বাধীন হয়েছে বাংলাদেশ পাকিস্তান দিচ্ছে একটা ছড়ের দায়িত্ব ভারতীয় এইভাবে মানুষের যদি তারা খুব কর্মচারীরা এখন দাবি দেওয়া দেশের কর্মচারী সবাই আমরা সরকারের দাবি না, সরকারের বিরুদ্ধে সবাই এখন লড়াই করতে জুট হইতে 135 কোটি লোক সংঘবদ্ধ হইতে
তাহলে এই বিনামূল্যে আমরা অস্তিত্ব শেষ করে দিবে, অস্তিত্ব শেষ করা আমরা তো বন্ধ হয়ে গেছি এই সরকারের কাছে। তারা কাজগুলো করবো, আমরা সে উপকার করবো না, দায়িত্ব তারা ছাড়বো না। এই মাধ্যমে জবরদস্তি তারা সরকার করবো। একটা গণতন্ত্র রাষ্ট্রে পরিস্থিতিটা বুঝতে পারেন, পিএম সিএম মিএম এদের মন মানুষ এবং মাননীয় হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস অরিন্দম লোধকে দিয়ে একটা কমিটি বানানো হয়। ওনার রিকমেন্ডেশন চাওয়া হয়েছে যে বিষয়টা নিয়ে কি করা যেতে পারে, যেহেতু আইনি কিছু জটিলতা রয়েছে। তখন অরিন্দম লোধ সাহেব ওনার রিকমেন্ডেশন প্রদান করেছেন এবং আজকের ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 2021 সালে যে অ্যাডহক প্রমোশন চালু হয়েছিল তাদেরকে, যারা রিটায়ারমেন্টে গেছে বা অ্যাডহক প্রমোশনের বেনিফিট নিয়েছে, সমস্ত অংশের কর্মচারীদের প্রমোশনকে ট্রিট করা হবে রেগুলার হিসাবে। অর্থাৎ সমস্ত অংশের কর্মচারীরা, এই যে 13,082 আমি বললাম যে সংখ্যাটা, গত জুন মাসের 30 তারিখ পর্যন্ত যা ফিগার যে অ্যাডহক প্রমোশন তারা নিয়েছে, সমস্ত অংশের কর্মচারীরা যারা অ্যাডহক প্রমোশন নিয়েছে প্রত্যেকের প্রমোশনটাকে অ্যাডহক না রেখে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে, বাট সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এসএলপি। অর্থাৎ সুপ্রিম কোর্টে যে কেসটা চলছে, সুপ্রিম কোর্ট জাজমেন্ট কি দেবে সেটা আউটকামের উপর নির্ভর করবে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন সুপ্রিম কোর্ট যদি পজিটিভ ভাবে বলে তবে পজিটিভ হবে, সুপ্রিম কোর্ট যদি নেগেটিভ ভাবে বলে সেটা নেগেটিভ হবে। কারণ সুপ্রিম কোর্টের উপর রাজ্য সরকার নয়, সুপ্রিম কোর্টকে সেই সিদ্ধান্ত জানাতে হবে। কিন্তু রাজ্য সরকার 21 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল অ্যাডহকে, তাতে রিটায়ারমেন্টে যাওয়ার পর ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিল কর্মচারী বন্ধুরা। আজকে দীর্ঘদিন বাদে আমরা দেখতে পেয়েছি কর্মচারীদের মধ্যে একটা দাবি ছিল যে আমাদেরকে অ্যাডহক দেওয়া হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে, কিন্তু আমরা ফিনান্সিয়াল কোনো বেনিফিট পাচ্ছি না। আমরা রিটায়ারমেন্টে যখন যাচ্ছি তখন আমরা যে পজিশন থেকে আমরা উন্নীত হয়েছি, ডেপুটি ডিরেক্টর থেকে জয়েন্ট ডিরেক্টর হলাম, কিন্তু জয়েন্ট ডিরেক্টরের কোনো বেনিফিট পাচ্ছি না, আমি ডেপুটি ডিরেক্টরের বেনিফিট পাচ্ছি। এখন থেকে ওই সমস্ত অ্যাডহক প্রমোশন যারা বেনিফিটেড হয়েছেন, অ্যাভেল করেছেন, তাদের সেই সমস্ত প্রমোশনগুলো রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এসএলপি। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আজকে এই সিদ্ধান্ত, একটা বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং আমরা ক্যাবিনেটের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে, মাননীয় অর্থমন্ত্রীকে, মুখ্য সচিবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। একটা দীর্ঘদিনের যে দাবি, আমরা প্রমোশন পেয়েছি, প্রমোশন নিয়ে যে একটা যে তাদের খাইশ ছিল বা তাদের একটা দাবি ছিল, বিগত আমলে সেটা কেস সুপ্রিম কোর্টে গেছে, আমাদের সরকার আসার পর অ্যাডহক প্রমোশন চালু করেছে, একটা লার্জ স্কেলের এমপ্লয়ি তাতে বেনিফিটেড হয়েছে, কিন্তু বেনিফিট পাওয়ার পরেও রিটায়ারমেন্টে গিয়ে তারা বেনিফিট পাচ্ছিল না। আজকের ক্যাবিনেট বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে বেনিফিট তারা নিচ্ছে বা যারা নিয়েছে সেটাকে রেগুলার হিসেবে ট্রিট করা হবে সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এসএলপি, স্পেশাল লিভ পিটিশন। সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলা আগামী কবে রায় দেবে তার রায়ের গতি প্রকৃতির উপর অনেক কিছু নির্ভর করবে, কিন্তু রাজ্য সরকার থেকে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আজকে এটা ক্যাবিনেট বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে। সাংবাদিক বন্ধুরা, রাজ্যের কর্মচারীদের জন্য আমরা এই খুশির খবর, যারা রিটায়ারমেন্টে গেছেন অ্যাডহক প্রমোশন নিয়ে তাদের কাছে খুশির খবর, এবং যারা ইন সার্ভিসে রয়েছেন, রিটায়ারমেন্টে যাননি কিন্তু চাকরিতে রয়েছেন, হয়তো 5 বছর 10 বছর 15 বছর আরো চাকরির জীবন রয়েছে, তারাও ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছেন এবং এই ফিনান্সিয়াল বেনিফিটটা তারা পাবেন। যারা অ্যাডহক প্রমোশন নিয়েছেন, যারা রিটায়ারমেন্টে গেছেন তারা ফিনান্সিয়াল বেনিফিট পাবেন, যারা রিটায়ারমেন্টে যাননি চাকরিতে রয়েছেন তারাও ফিনান্সিয়াল বেনিফিট পাবেন সাবজেক্ট টু দ্য আউটকাম অফ এসএলপি।
কারোর যদি এই বিষয়ে কারো প্রশ্ন থাকে সাংবাদিক বন্ধুরা, এটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে 2021 সালে যখন থেকে অ্যাডক প্রমোশন পলিসি চালু হয়েছে, যারা ধরুন কোনো একজন কর্মচারী 2021 সালের যে আমি বেনিফিট নিয়েছি মার্চ মাসে বা এপ্রিল মাসে বা যে মাসে আমি বেনিফিট নিয়েছি সেই মাস থেকে সব টাইম থেকে সেটা রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া হবে এবং ডিপার্টমেন্টে বলা হবে যে যারা রিটায়ারমেন্টে গেছে তাদের সমস্ত ডিটেলস নিয়ে তারা আগামী দিনে মানে ফরওয়ার্ড করতে প্রসিড করবে তারা, যাতে সমস্ত কর্মচারীরা যারা অ্যাভেল করেছে এই অ্যাডক প্রমোশন তাদেরকে ওই যে আবার একই ঘটনা ট্রান্সফার হলে ওই কাউকে ধরতে হবে এবং সেইভাবে ধরার মধ্যে অনেক একটা ভালো জায়গায় থাকা। আজকে আমি একটা প্রোগ্রামে আমি ওখান থেকে নামার পর আমি কথা বলছিলাম, আগে যদি আমরা পুষ্টিগত সাবরুমে তো মানে একটা সাংঘাতিক বিষয় যে ওখানে এত দূরে যাব, এইভাবে বাস পাল্টিয়ে ওদের দূর আবার সেখানে যাওয়া পাহাড় পর্বত, এখন তো নির্ভর বই কত ইজি হয়ে গেছে রাস্তা, কোনো অসুবিধাই হয়। ঠিকভাবে এইভাবেও নর্থেই বলুন আমরা সব দিকে আমরা চেষ্টা করছি উন্নতিই বলুন, তো এখন কিন্তু পোস্টিং দিলে এতটা সমস্যা হয় না। আমি প্রথমবারেই যখন দূরে দূরে পোস্টিং হবে, আমি অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টকে বলেছি ডিফিকাল্ট এরিয়া যেগুলো আছে এগুলোকে ডিনোট করার জন্য। ফর এক্সাম্পল আমাদের স্বাস্থ্য দপ্তরে আমি বলছি রুরাল হসপিটালে চাকরি করতে হবে পিজির জন্য 3 বছরের, কিন্তু রুরাল হসপিটাল আমি জিরানিয়া রুরাল হসপিটালে ছিলাম, রুরাল হসপিটাল আবার গন্ডারের সাথে সে ওইখানে দেখছি, সেও একই অবস্থা, তার যে নাম্বার আমার নাম্বারে, তো এই জন্য এটাই বললাম যে 10 নম্বর দেওয়া হয়। ডিফিকাল্ট এরিয়াগুলোতে যদি থাকে, একদম এক্সট্রিম ডিফিকাল্ট এরিয়া যদি হয় তাকে 10 নম্বর দেওয়া হয়। সেইভাবে আস্তে আস্তে করে 9, 8, 7, 6, 5 এরকম করে, তাহলে ও ট্রান্সফারের সময় হয়তো আমরা আগে চেষ্টা করছি একটা পলিসি যদি করা যায়, ট্রান্সফার পলিসি ভেরি ডিফিকাল্ট, এটা হারকুলিয়ান কাজ, কিন্তু যদি এটা করা যায় তাহলেও কারোর কিন্তু চিন্তা থাকবে না। অনেক ব্যাংকে কিন্তু এগুলো আছে, গ্রামীণ ব্যাংকে এগুলো আছে, তো আমরা চেষ্টা করছি এইভাবে যদি হয় ট্রান্সপারেন্সির মাধ্যমে, তাহলে কেউ কিন্তু শ্রম কোড লাগু করেছে। দ্য কোড অফ ওয়েজেস 2019 মুখ্যমন্ত্রী আগরতলায় সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সুষ্ঠু বদলি নীতি যে কথাগুলো বলা হয়, বিভিন্ন সময় দাবি করা হয়, তার নিয়ে তিনি একটা ইঙ্গিত দিয়েছেন, করার উদ্যোগের কথা বলছেন। সেই সঙ্গে আপনারা প্রত্যেকে জানেন টিআরকেএস হোক, অন্য রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ হোক, ফেডারেশন হোক বা বিভিন্ন সংগঠন টিএসসিসি হোক, তারা প্রত্যেকে এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার জোরালো দাবি করেছে। তাদের মধ্যে সকলেই কিন্তু অ্যাডক প্রমোশনকে রেগুলার প্রমোশন করার জোরালো দাবি করেছে। অ্যাডক প্রমোশন রেগুলার প্রমোশন কিনা কিন্তু সুবিধা, আর্থিক সুবিধা পাওয়া যাবে সেই প্রতিশ্রুতি মন্ত্রী দিয়েছেন। আমরা টিআরকেএস এর কর্মসূচি সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, সেই কর্মসূচির প্রেক্ষাপটে নেতৃত্বের বক্তব্য আমরা শুনব। সহসভাপতি টিআরকেএস এবং ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সহসভাপতি দুলাল চৌধুরী, সহসভাপতি ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ। তো আজকে আমরা একটা সরকার 4টি শ্রম কোড লাগু করেছে। দ্য কোড অফ 2019, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020, দ্য কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 কোড। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের সংগঠিত ক্ষেত্র এবং অসংগঠিত ক্ষেত্র থেকে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবিগুলি করা হয়েছিল, যাতে শ্রমক্ষেত্রে যাতে শ্রমিকরা যাতে সুরক্ষিত থাকে। এর জন্য সোশ্যাল সিকিউরিটি অ্যাক্টের উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম। এখন যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এটা লাগু করেছেন, সকলের জন্য সময়ে মজুরি। অনেক সময় দেখা যায়, আমরাও বিভিন্ন সময় আন্দোলন করেছি, অনেক কন্ট্রাক্টররা বিশেষ করে যারা আউটসোর্সিং লোক রিক্রুট করে তাদের বেতন 1 তারিখ হয় না। তো এখন নতুন আইন অনুযায়ী তাদের একটা নির্ধারিত সময়ে বেতন তাদেরকে দেওয়া হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া বাধ্যতামূলক, মানে প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা আউটসোর্সিং যারা রিক্রুট করে তাদেরকে মহিলা কর্মীদের জন্য সুবিধা এ করে উপকৃত হচ্ছে।
চাকরির 1 বছর যাতে পূর্ণ হবে তাদের গ্র্যাচুইটি, বিশেষ করে প্রাইভেট সেক্টরে যারা কাজ করছে যেন 1 বছর পূর্ণ হবে তাদের গ্র্যাচুইটি দিতে হবে। পয়েন্টের বিনামূল্যে চেক আপ, যেটা বিভিন্ন সময় আমাদের জড়িত যে অনেক প্রমোটে অনেক লোক কাজ করে যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের চিকিৎসার জন্য সুব্যবস্থা করা। আর ঝুঁকিপূর্ণ সেক্টরে যারা ঝুঁকিপূর্ণ কাজ করছে তাদের জন্য 100% যারা দেয় সরকার একই বহন করে। এই জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে ত্রিপুরা রাজ্য কর্মচারী সংস্থা কর্মচারী ধন্যবাদ জানাচ্ছি এটা চালু করার জন্য। অনুমোদিত করলাম আমার মনে হয় অনেক ছিল এখানে আমি দাবি উত্থাপন করেছিলাম সারা বিভিন্ন একই আজকে বেতন করতে হবে, কিন্তু কেরল বেতনের ফারাক রয়েছে। এর মধ্যে কেরল সবচেয়ে বেশি বঞ্চিত, পশ্চিমবঙ্গের কর্মচারীরা বঞ্চিত। আমাদের ত্রিপুরাটিরা যে 18 চালু করেছে এখানে রিটেন ফ্যাক্টরটা বাকি কিছু আদার অ্যালাউন্সেস যেমন তারপরে মেডিকেল তারপরে আদার অ্যালাউন্সগুলি আমরা সরকারের কাছে দাবি করেছি যে এমনগুলি রয়েছে এই অ্যাডমিশন লাগু করা হয়। এর মধ্যে প্রথম বেতন কমিশনটা বলা আছে সঠিকভাবে কাজ যে রয়েছে সেটা কর্মচারীর জন্য যে পেনশন 22% দিয়ে আমরা সেটার জন্য দিল্লিতে আওয়াজ তোলা হবে। এড প্রমোশন যে একটা এড প্রমোশন নিয়ে বিভিন্ন কথা হচ্ছে, এড প্রমোশনটা যাতে রিমাই করা রাজ্যের আপনি শুনলেন আরো অনেক অবশ্যই তাদেরও দাবি রয়েছে, তাদেরও বিষয় রয়েছে। শহর অর্থ কমিশন লাগু হওয়ার আগে রাজ্য সরকার কি আরো এমন যোগানদারের সিদ্ধান্ত দিতে বা নিতে চলেছে? বিষয়গুলো হয় সময় জবাবে। আজকের জন্য নমস্কার।